ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। সেখানে আয়ুষী বলে, এই বাড়িতে কোনো একটা উৎসবে ঠিকমতো আনন্দ করতে পারি না, কোথা থেকে যে আবার উড়ে আসলো সেটাই বুঝতে পারি না। এদিকে আরাধ্যা বলে, সেটা তো আমিও ভাবছি, ওরা কিভাবে ফিরে আসলো, ওদের তো ফিরে আসার কথা ছিল না। আরাধার কথা শুনে দীপালি বলে, তাহলে তুই কি সবটা জানতিস? তখন আরাধ্যা বলে, না, আমি কিভাবে জানব, আমরা কিছু জানতাম না। অপরদিকে নন্দিনী কাবিরকে বলে, এই সব কিছুর পেছনে তোমার বাবা নেই তো? পরক্ষণে কাবির রেগে গিয়ে বলে, আপনি ঠিক করে কথা বলুন। এটা বলেই কাবির আরাধ্যার ঘরে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই স্পেশাল ব্রাঞ্চের রুমে অনেকগুলো বন্দুক রাখা এবং মায়া বলে, এই সব অস্ত্রগুলো আমরা কর্ণ চ্যাটার্জি ওই ডেরা থেকে পেয়েছি। কিন্তু এত অস্ত্র ওরা পায় কোথায়? পরক্ষণে শিবপ্রসাদ বলে, সেটা তো বলতে পারবে কর্ণ চ্যাটার্জি। শীতল ঠিক তখনই সৌরভ এসে বলে, তটিনী গাঙ্গুলি ওসব বিষয়ে জানে। সৌরভের কথা শুনে শিবপ্রসাদ বলে, তুই এসব কি বলছিস? তটিনী এসব বিষয়ে কিভাবে জানবে? তখনই সৌরভ বলে, তাহলে কর্ণ চ্যাটার্জি কেন ওকে তুলে নিয়ে গিয়েছিল, কেন ওদের কিডন্যাপ করেছিল, আর কেনই বা সেদিন নৌকা থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল? তুই সবসময় শুধু কর্ণ চ্যাটার্জি এবং ওর গুন্ডাদের ওপর চোটপাট করে সত্যিটা জানার চেষ্টা করছিস, কিন্তু তটিনী, তোর স্ত্রী বলে একটাবারও ওকে এসব বিষয়ে কিছু জিজ্ঞেস করেছিস? আমার মনে হয় তটিনীকে তুই চাপ দিলে ও সব কথাটা বলে দেবে। সৌরভ এটাও বলে যে, আমি জানি তুই এই কেস কখনোই সলভ করতে পারবি না। যখন আমার দায়িত্বে এসে পড়বে তখন আমি অন্য ক্রিমিনালদের মতো তটিনীর থেকেও ইন্ট্রোডাকশন নিয়েই ছাড়ব। সৌরভের কথাগুলো শুনে শিবপ্রসাদ চুপচাপ দাঁড়িয়ে থাকে। বলরাম বলে, তোর কাছে কথাটা কেমন লেগেছে আমি জানি না, কিন্তু সৌরভ যে কথাটা বলল সেটা কিন্তু 100% শিওর। তুই যদি কেসটা সলভ করতে না পারিস তাহলে কিন্তু সৌরভের দায়িত্ব পড়বে। পরবর্তীতে সৌরভ আর কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে যায় এবং শিবপ্রসাদ বলে, আমাকে অন্য নেমন্তন্ন করতে যেতে হবে। নেমন্তন্নর কথা শুনে বলরাম বলে, তুই আবার কাকে কোথায় নেমন্তন্ন করতে যাবি? শিবপ্রসাদ বলে, তটিনীর কালকে জন্মদিন, তাই কর্ণ চ্যাটার্জি, শীতল এবং বাব্বারকে ভেটকি মাছের পাতুরি, কাতলা মাছের ঝোল, মাটন সমস্ত কিছু খাবার নিয়ে গিয়ে আমি নেমন্তন্ন করে আসব। আমার তটিনী আমার ভালোবাসা, ওর জন্য আমি সব কিছু করতে পারব। শিবপ্রসাদের এমন কথা শুনে মায়া বলে, তটিনী খুব ভাগ্যবতী, এত বছর বিয়ের পরও বস আপনার মতো একটা স্বামী পেয়েছে যে কিনা তাকে ছাড়া কিছুই বোঝে না। পরক্ষণে শিবপ্রসাদ বলে, আমিও এত বছর পরেও তটিনীর মতো একটা বউ পেয়েছি যে কিনা আমাকে ছাড়া কিছুই বোঝে না। পরবর্তীতে আর কিছু না বলেই শিবপ্রসাদ বেরিয়ে যায়। পরের সিনে আমরা রাস্তায় দেখতে পাই, রাস্তায় কর্ণ চ্যাটার্জি তার গুন্ডা বাচ্চুকে ফোন করে বলে, তটিনী, লাড্ডু, পিকুর লাশ গঙ্গার জলে ভাসিয়ে দাও, যাতে কোনো প্রমাণ না থাকে। তখনই শিবপ্রসাদ বলে ওঠে, আপনি যাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে বলছেন সে এখন অবধি জীবিত। আপনার হয়তো ষষ্ঠ ইন্দ্রের মধ্যে শ্রবণ শক্তির হ্রাস পেয়েছে, তাই হয়তো আমি কথাটা বুঝতে পারছেন না আসলে আমি কে। এদিকে কর্ণ চ্যাটার্জি বলেই চলেছে, তুমি এসব কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। যা বলি সেটা শোনো, লাশগুলোকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। তখনই শিবপ্রসাদ ফোন নিয়ে ঘরের দরজার সামনে এসে বলে, এখন চিনতে পারছেন আমি কে? শিবপ্রসাদকে দেখে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি এখানে কিভাবে সম্ভব? পরবর্তীতে শিবপ্রসাদ বলে, একটু আগে যাকে লাশগুলোকে গঙ্গায় ভাসিয়ে দিতে বলছিলেন তার সাথে কথা বলবেন না, নিন কথা বলুন। কর্ণ চ্যাটার্জি চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন শিবপ্রসাদ বলে, তোমরা আমার ছোট ছোট অবুজ বাচ্চাদের ওপর অত্যাচার করেছ, ফুটফুটে বাচ্চাদের ভয় দেখিয়েছ, আমি তো তোমাদের কোনোভাবেই ছাড়ব না। আর এতক্ষণ যে ফোনে কথা বললে তার সমস্ত কথা আমি রেকর্ড করে রেখেছি, যাতে চাইলেও তোমাদের শাস্তির হাত থেকে বাঁচাতে না পারি। পরের সিনে শিবপ্রসাদের এসব কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি যে মুখোশ পরে আছো, মুখোশের আড়ালে তোমার আসল চেহারা লুকিয়ে আছে, সেটা এবার বাইরে আনো, মিস্টার পরশুরাম। পরশুরামের কথা শুনে শিবপ্রসাদ বলে, আপনাকে কে বলল আমি পরশুরাম? তখন পেছন থেকে শীতল বলে ওঠে, আমি বলেছি। পরবর্তীতে বাব্বার বলে, আমি বলেছি। শিবপ্রসাদের মুখোশের আড়ালে দাঁড়িয়ে তুমি পরশুরামের অভিনয়টা করে যাও, সেটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছি। এরপর শীতল বলে, তুমি এখান থেকে কোনো মতে বের হতে পারবে না, চারদিকে আমাদের ছেলেরা তোমাকে ঘিরে ধরবে। পরক্ষণে শুভপ্রসাদ বলে, স্পেশাল ব্রাঞ্চের 8টা গাড়িতে 4টে করে লোক আছে, সেখান থেকে যদি একটা করে গুলি বেরোয় তাহলে তোমাদের প্রত্যেকটা ছেলে মাটিতে লুটিয়ে। তাছাড়া তোমরা আমাকে এখানে বেঁধে রাখতে কখনোই পারবে না, মেরে ফেলা তো দূরের কথা। শিবপ্রসাদের কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, পরশুরাম, তুমি সিংহের গুহায় ঢুকেছ, খুব সহজেই তুমি এখান থেকে বের হতে পারবে না। পরক্ষণে শিবপ্রসাদ বলে,
ফোমের সবথেকে বড় প্রাণী হাতি, সেও কিন্তু রাজা হয়নি। সবথেকে পাওয়ারফুল প্রাণী বাঘ, সেও কিন্তু রাজা হতে পারেনি। এমনকি সবথেকে দ্রুতগামী প্রাণী হরিণ, সেও কিন্তু বনের রাজা হতে পারেনি। শুধু রাজা হয়েছে সিংহ। আর কেন হয়েছে জানেন? অ্যাটিটিউড, যেটা আপনাদের মতো ক্রিমিনালদের মধ্যে নেই, আছে আমাদের মতো শক্তিশালী অফিসারদের বুকের মধ্যে। আগামী পর্বে আমরা দেখতে পাব শিবপ্রসাদ রাস্তায় হাঁটতে কিছু গুন্ডা শিবপ্রসাদকে আটকে ধরে এবং মারপিট করতে থাকে। পরক্ষণে হেলমেট পরা তটিনীর ভাইকে ধরে বলে, আমি ভাবতে পারছি না মুখার্জি বাড়ির ছেলেরা রাস্তায় এসে গুন্ডামি করছে।